এমন অনেক ঘটনা আছে যেটা শুনলে সত্যি খুব অদ্ভুত লাগে। আজকের যে ঘটনাটা আপনাদের শোনাতে চলেছি সত্য ভৌতিক ঘটনা। আমি এই ফিল্ডে ডাইরেক্ট ইনডাইরেক্ট যুক্ত থাকা সত্ত্বেও গায়ে কাঁটা তো দিয়েইছে। ঘটনাটা এসছে একটা আমার পরিচিতির সঙ্গে মাধ্যম থেকে, এবং সে তার নাম ডিসক্লোজ করেনি, এসে দেখা করবে বলেছে। বাট ঘটনাটা সত্যিকারের খুব ভৌতিক বলতে পারেন, তার সঙ্গে সঙ্গে বেদনাদায়ক। সেটা কি, চলুন আমরা সরাসরি শুরু করি। নমস্কার দাদা, আমি আপনার একজন পাখির চ্যানেলের সাবস্ক্রাইবার। নাম এখন উল্লেখ করছি না, বাট যখন ইউটিউব সার্চ করি, আমি এই লাইনে এই ফিল্ডে ধরুন অনেক দিন ধরেই সার্চ করছি, শুনি আমি ঘটনা অনেক কিছু। সার্চ করতে করতে আপনার চ্যানেলটা, আপনি যে এই ধরনের একটা চ্যানেল ক্রিয়েট করেছেন সেটা জানতাম না। শুনে অনেকগুলো ঘটনা শুনি, আপনার ইনফরমেশন শুনি, যার ফলে ডিসাইড করি যে আমার জীবনে সত্য একটি ভৌতিক ঘটনা, যেটা আমার মাকে নিয়ে, আমি শেয়ার করব আপনাকে। ফলে নাম এবং স্থান উল্লেখ করছি, নামটাকে উল্লেখ করছি না। সরাসরি গিয়ে দেখা করলে আপনি বুঝতে পারবেন আমি কে। আমি উলুবেড়িয়ায় থাকি। 2012 সালের এটা ঘটনা। 2012 ফেব্রুয়ারি মাসে, শীতকাল চলছে তখন। একদিন সকালে, সামান্য সকাল, যেরকম প্রত্যেক দিনের হয় সেই পরিস্থিতিতেই হঠাৎ করে, আসলে আগে বলে রাখি, আমি, আমার ওয়াইফ, আমার সেই সময় 2012 আমার সন্তানের বয়স ছিল ছেলে 10 বছর, আর আমি, আমার মা, 4 জনের ফ্যামিলি। বাবা অনেক দিন, আমি যখন অনেক ছোট তখন এক্সপায়ার করে। তো হঠাৎ করে আমার ওয়াইফ আমাকে এসে ডাকে যে মা খুব অসুস্থ বোধ করছে। তার আগেও তার অসুস্থতা ছিল, কিন্তু যখন দেখে গিয়ে তখন মুখ দিয়ে ফেনা মতন বেরোচ্ছে এবং কোনো সেন্স নেই সেরকম। আমরা লোকাল হসপিটালে নিয়ে যাই ধরাধরি করে। সেখান থেকে এটুকুনি বলে যে স্ট্রোক হয়েছে, মেজর সিভিয়ার স্ট্রোক হয়েছে। এখানে তার চিকিৎসা না করিয়ে বেটার হয় কলকাতায় গিয়ে চিকিৎসা করা। তো আমরা যথারীতি সময় না অতিক্রম করে আমরা সরাসরি একটা অ্যাম্বুলেন্স ঠিক করি এবং আমরা কলকাতায় এসে পৌঁছই। যথারীতি কলকাতায় যে হসপিটালে নেওয়া হয়েছিল, নর্থ কলকাতারই একটা হসপিটাল, ভর্তি করানো হয়। এবং স্ট্রোক যেটা বলছে ডাক্তার এখানকারও বললেন, অ্যাডমিট করানোর পর স্ট্রোক, কিন্তু কিছু ঘন্টার মধ্যে, কলকাতায় নিয়ে আসার, ওখানে রাখার কিছু ঘন্টার মধ্যেই মা কোমাতে চলে যায়। ডাক্তার নিজেও আশ্চর্য হয় যে কোমাতে যাওয়ার কারণ যে চট করে খুঁজে পায়নি, কারণ এমন স্ট্রোক তো হয়েছেই ঠিকই ডাক্তারি ভাষায়, কিন্তু কোমা লেভেলে যাওয়ার মতন ছিল না। যাই হোক, আসলে আমার শ্বশুর বাড়ি বলতে পারেন কলকাতায়। বলে একটা সুবিধা ছিল যে আমরা সেখানেই ডিসিশান নিই যে আমার মিসেসের ওয়াইফের বাড়িতেই আমরা কিছুদিনের জন্য থাকবো। মা সুস্থ হয়ে গেলে আমরা আবার ব্যাক করব। তো হসপিটাল থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব মোটামুটি ধরতে পারেন 1 ঘন্টার কাছাকাছি। তো এই অবস্থায় দেখে, যেহেতু কোমা লেভেল, ডাক্তার, হ্যাঁ এটা বলে রাখি, যে ডাক্তারটা যুক্ত হয়েছিল, যে ডাক্তারের আন্ডারে ছিল, খুবই ভদ্র ব্যবহার, আমাদের অনেক মানসিক সান্ত্বনাও দেয় এবং টাইম টু টাইম রিপোর্টও দেন। আমিও ডাক্তারের সঙ্গে কথা বলি, ফোনে দেখা করি, কোনো রকম ডিস্টার্ব বোধ করেনি। ডাক্তারটা সত্যি খুব ভালো পেয়েছিলাম। তো তার ঠিক পরের দিন দুপুরবেলার দিকে, আমরা সকালবেলা ভিজিট করি, যেরকম একটা ওয়ার্কিং আওয়ার্স থাকে 1 ঘন্টার, ভিজিট তো করা যায় না কারণ সে কোমাতে রয়েছে। তো দুপুরবেলা আমরা ব্যাক করে আসি, 1-1.5 ঘন্টার মতন থেকে ব্যাক করে আসি। আমি সেই দিনটা গেছিলাম। ব্যাক করে আসার পর
দুপুর 2-2:30 নাগাদ হসপিটাল থেকে আবার ফোন আসে যে কন্ডিশন খুব একটা ভালো বুঝছেন না, তারা চলে যেতে বলে। তা আমি আমার মিসেস পৌঁছই, ছেলেকে মিসেসের মানে ওর মামা বাড়িতেই রেখেই যাই। ডাক্তার আমরা যেতে না যেতেই ডাক্তার মানে তার আগেই ঘোষণা করে যে মা মৃত, মানে এক্সপায়ার হয়ে গেছে। মনিটরগুলো দেখি যে দূর থেকে বুঝতেই পারছেন তখন মানসিক অবস্থাটা কি, স্ট্রেট লাইন যাচ্ছে, হার্টবিট স্ট্রেট, কোনো রকম শরীরের কোনো স্পন্দন নেই। ডাক্তার ছিলেন, কিন্তু দাদা বললে বিশ্বাস করবেন না, আমি তখন জাস্ট কিছু বলতে পারছি না, আমি চুপচাপ খালি দেখছি যে মা নেই। ওনার বয়স হয়েছিল তখন সেই মুহূর্তে ধরুন 2012 55 বছরের মতন, 55 কি 57 বছর এরকম আশেপাশে, খুব একটা বয়সও হয়নি। হঠাৎ করে পালস পাওয়া যায় তার, হঠাৎ করে, মানে কোনো রকম কারণ ছাড়াই। ডাক্তার নিজেও অবাক হয়ে যায় যে নিজে একটা ওয়ার্ড ইউজ করে যে ম্যাজিক জিনিস, এবং যথারীতি মানে ঘটনাটা খুব, যেটা বলছি আমি আপনাকে ভয়েসে তো অত কিছু বলা যায় না, কিন্তু এটা ভাবতে পারেন যে সেকেন্ডে মুহূর্তে পরিবর্তন হচ্ছে। যে মানুষটাকে এইমাত্র দেখলাম ডাক্তার ঘোষণা করছেন মৃত, সে হঠাৎ করে তার পালস উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট, মানে না তাকে পাম্প করা হয়েছে না কিছু, ব্যাক করে এসছে। তো যথারীতি আনন্দের তো কোনো সীমা নেই, এবং ব্যাক করে দুর্বলতা ছিল, কিন্তু সে চোখ খুলে সব কিছু বুঝতে পারছে, দেখতে পাচ্ছে সব কিছুই। ডাক্তার এটা বলে যে আরও কিছু অবজারভেশনের দরকার, কিছু 2-1 টেস্টের দরকার, ফলে রাখতে হবে। সেই দিনকার মতন আমরা সেখানে রাখি, এবং যথারীতি সেই ডাক্তারই, যে ডাক্তারের কথা বলছি, অত্যাধিকভাবে সাহায্য করেছিল আমাদের মেন্টালি এবং ফিজিক্যালি। ফোন করে বলা, ফোন করে ডাকা, সিস্টারদের দিয়ে ডাকা করানো, এবং সময় দেওয়া, যে ব্যাপারটা হয় না যে জিনিসটাকে বোঝানোর জন্য সময় দেওয়া। তো আমরা পরের দিন উনি বলেন যে উনি মোটামুটি যেরকম লেভেলে রয়েছেন এখন, বাড়িতে তো পুরোপুরি বেড রেস্ট, খাওয়া দাওয়ার একটা নিয়ন্ত্রণ থাকবে কোনো রকম, যেহেতু স্ট্রোক এর ব্যাপার, কোলেস্টেরল বা ফ্যাট জাতীয় খাবার, মানে সবই একটা রোগীর যেরকম খাওয়া উচিত সেরকমই। তো আমরা যথারীতি ঘটনাটাকে শর্ট করার জন্য আমি অনেকগুলো স্টেপ আছে বুঝতেই পারছেন, তো সেগুলোকে আমি ইগনোর করে মেন ঘটনার দিকে যাচ্ছি। এবার আমরা কলকাতা থেকে উলুবেড়িয়ায় ব্যাক করি, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, গাড়িতে যখন চলে, আমি তো আমার মাকে দেখে জানি, বুঝতেই পারছেন মা আর সন্তানের সম্পর্ক, অদ্ভুত ধরনের বিয়ে, সারা গাড়ি সে চুপচাপ, মানে কোনো কথা নেই, জিজ্ঞেস করলে হু হু করে শব্দ দিচ্ছে। তো আমরা এটাই রিয়েলাইজ করি যে শারীরিক ব্যস্ততা এবং অসুস্থ এত বড় একটা ঘটনা থেকে সে ব্যাক করেছে, এটা কোনো মতেই মানে হালকা জিনিস নয়। তো তার ফলে হয়তো এরকম ব্যাপার, কিন্তু তার বিহেভিয়ারের প্রচণ্ড পরিবর্তন আমরা লক্ষ্য করি। যথারীতি আমরা বাড়িতে এসে পৌঁছই, এবং তার যেটা একটা আলাদা তো ঘর ছিল, আমাদের একটা ঘর, ওনার মা একটা ঘরে থাকতো, আর একটা কিচেন, আর একটা ঘর এক্সট্রা থাকতো, কোনো সময় কোনো রিলেটিভরা আসলে ওই ঘরে থাকতো, কোনো ছোটোখাটো অনুষ্ঠান ইত্যাদিতে। তো মাকে মায়ের ঘরে রাখা হয়। যবে থেকে আমরা বাড়িতে, মানে ওনাকে হসপিটাল থেকে নিয়ে এসে আমরা বাড়িতে ঢুকি, বাড়ির বলতে পারেন দেখুন ছোটোবেলা থেকেই বাড়িতে আমি বড় হয়েছি, এবং আমাদের মানে বৈবাহিক জীবন ধরে রাখুন 6 বছর থেকে 7 বছর। তো আমার ওয়াইফেরও কিছুটা আন্দাজে বাড়ির পরিবেশ কীরকম, একটা অ্যাটমসফিয়ার হয় না বাড়ির, তো সেটা দেখা যায় ধীরে ধীরে বদলাতে থাকে, মানে একটা বাড়ির মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব, বিভিন্ন জায়গা বিভিন্ন রকম একটা অস্বস্তিকর, মানে মনে হচ্ছে যেন বাড়ি তো বাড়ি, দেখতে সমস্ত কিছু ফিজিক্যালি সব সেম লাগছে, কিন্তু বাড়ির যে একটা অ্যাটমসফিয়ার, একটা এনার্জি লেভেল থাকে, এই এনার্জি লেভেল কথাটা আমি পরে বুঝতে পেরেছি, কারণ মা মারা যাওয়ার পর স্পিরিচুয়ালি এবং প্যারানর্মালের দিক দিয়ে প্রচুর রিসার্চ করি আমি, ফলে আমি এখন বাড়ির এনার্জির কথাটা আপনাকে উল্লেখ করলাম, ওয়ার্ডটাকে একটু ডিস্টার্ব মনে হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমার মায়ের বিহেভিয়ার প্রচণ্ড টাইপের, খিদে বেড়ে যায়,
এবং যে টাইপের খাদ্য ডাক্তার প্রোভাইড করতে বলেছিল, যেহেতু এত বড় একটা রোগ থেকে সে রিকভার করেছে, সেই ধরনের খাবার নয়। বিশেষ করে মাছ মাংসের প্রতি তার নজর বেড়ে যায়। একদিন একটা ঘটনা ঘটে। রান্নাঘরে আমার ওয়াইফ রান্না করতে করতে বটিতে তার হাত কেটে যায়। তো হ্যাঁ, ইন বিটুইন দ্য টাইম কথা বলি, মার অল্প অল্প করে বিছনা থেকে উঠে সকালে একরকমভাবে চলতো। আর এখানে একটা কথা বলতে আমি ভুলে যাচ্ছিলাম, সেটা ছোটোবেলায় মায়ের একটা, যখন খুব ছোট সেই সময় একটা হয় না, গ্রামেই তো ব্যাপার, গাছ থেকে পড়ে যাওয়াতে হাঁটুতে একটা এমন চোট লাগে, সারা জীবন সে খুঁড়িয়ে হাঁটতো, ডান পাটা একটু টেনে টেনে হাঁটতো। রাত্রিবেলা এই সকালবেলার দিকে যেরকম ওরকম সেম কন্ডিশন, কিন্তু আমরা বেশ ভালো অনুভব করি এই ঘটনাটা ঘটার আগে। রাত্রিবেলা ঘর থেকে একটা অদ্ভুত ধরনের সাউন্ড আসতো, যেন কেউ তার সঙ্গে কথা বলছে। এবং একদিন আমি নয়, আমার মিসেস অনু দেখেছিল একটা হালকা, হয় না যে দরজা তো বন্ধ কিন্তু দরজা কেউ খিল দেওয়া হতো না, যাতে কোনো আপদে বিপদে আমরা একে অপর ঢুকে হেল্প করতে পারি। তো সেখানে তার নর্মাল চলাফেরা দেখা যায়, জল নিতে ওঠা বা চুপচাপ এদিক ওদিক পায়চারি করা, সেখানে কোনো রকম যে পা টেনে চলার ব্যাপার ছিল না। তো যাই হোক, যে ঘটনা থেকে মেন সূত্রপাত সেটাই আসি। আমার ওয়াইফের বটিতে মাছ কাটতে গিয়ে আঙুল কেটে যায় এবং খুব গভীরভাবে কাটে। তো যথারীতি সে চিকিৎসা করাতে আমিও যাই, কিন্তু তার আগে গিয়ে যে ঘটনা, মানে আমি গিয়ে যেটা দেখি যে আবার মা তার আঙুলটা ডাইরেক্ট তার মুখে পুড়ে, যেরকম একটা বাচ্চা ছেলে আঙুল কেটে গেলে চষে না রক্তটা বন্ধ করার জন্য, ওই রকম। এবং তার এক্সপ্রেশন যেটা বলছে, প্রচণ্ড আনন্দ পাচ্ছে সেই রক্তটা যতটা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ওয়াইফের এক্সপ্রেশনও দেখছিলাম যে সেও অবাক এবং আমিও অবাক যে ঘটনাটা কী করছে। প্রায় ধরুন 1-2 মিনিটের মধ্যে খালি দাঁড়িয়ে দেখেছি, তারপর আমি নিজেই গিয়ে হাতটা ছাড়িয়ে ব্যান্ডেজ করে দিই, মানে ব্যান্ডেড ছিল বা ব্যান্ডেজ করে দিই তখন। তো এইটা হচ্ছে ঘটনার সূত্রপাত। মনে আমার স্ট্রাইক করতে আরম্ভ করে যে কিছু তো একটা ঘটছে যেটা আমরা বুঝতে পারছি না, যেটা স্বাভাবিক নয়, একটা অস্বাভাবিক দিকে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার যে গতি, একটা আমি এই কারণে বলছি ঘটনাটা, এই কারণে আমি পরিস্থিতিটা মানে রিয়েলাইজ করতে পারি। আমার মা খুব কম খেতেন, খুবই কম, মানে বলতে পারেন খুবই কম, মানে সে বারে খেত কিন্তু খুব কম খেত। কিন্তু তার লাঞ্চ বলুন, ডিনার বলুন, বিশেষ করেছে যেটা চাইতো এবং না পেলে প্রচণ্ড মাত্রায় রেগে যেত, সেটা হচ্ছে মাছ মাংস। যেটা ধরুন ডাক্তার খুব একটা, মাছ তো ঠিক আছে কিন্তু মাংসের বা ডিমের দিকে অতটা ফোকাস করতে বলেনি, যেহেতু স্ট্রোকের একটা ব্যাপার তার সঙ্গে সঙ্গে যে ঘটনা তার সঙ্গে ঘটে। এরকম চলতে থাকে জিনিসটা। আমরা একে অপরের সঙ্গে আলোচনা করি, আমি আমার মিসেসের সঙ্গে, যে পরিস্থিতিটা যেন কীরকম অস্বাভাবিক লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে শুধু মা না, যবে থেকে মাকে আমরা বাড়িতে নিয়ে গেছিলাম তারপর থেকেই, যেমন ধরুন ঠাকুরঘরে একটা তুলসী গাছ ছিল, যে গাছটা অনেক দিনের গাছ, অনেক দিনের বলতে প্রচুর দিনের, প্রায় ধরুন 6-7 বছরের, মাঝে একবার নষ্ট হয়ে যাওয়াতে, ইঁদুরে নষ্ট করে দেওয়াতে সেই যে গাছটা এনেছিলাম সেটা সুন্দর বড় হয়েছিল এবং খুব ঝাঁকড়া গাছ ছিল। যেদিন আমরা ঢুকি, মানে হসপিটাল থেকে গড়িয়ার বাড়িতে যেদিন ঢুকি, তার 2-3 দিনের মধ্যে গাছটা পুরো ড্রাই হয়ে যায়, মানে মনে হয় গাছ থেকে কে যেন পুরো রসটা চুষে নিয়েছে। সেটাও অস্বাভাবিক লাগে যে 6-7 বছরের গাছ, এতটা মানে হেলদি গাছ ছিল, ঠাকুর ঘরেই ছিল সেটা, কিন্তু এতটা শুকিয়ে যাওয়ার কারণ বুঝে উঠতে পারি না, সায়েন্টিফিক্যালি তো বুঝে উঠতে পারি না। এবং তার সঙ্গে সঙ্গে দাদা, রাত্রির হলেই একটা গম্ভীর পরিস্থিতিতে পরিণত হতো বাড়ির পরিবেশ। আমাদের ঘর আর মায়ের ঘর একদম পাশাপাশি, বলতে পারেন একটা খালি দেওয়াল যেটা হয় না, ওয়ালের এদিক আর ওদিক, তো খুব স্পষ্ট শোনা যেত। মানে আগেই বলছি, ধরুন আমার যদি কিছু হতো বা আমাদের কিছু হতো, আমরা মা বলে ডাকলে সে শুনতে পেত, বা মায়ের যদি কোনো দরকার পড়তো সে আমার নাম করে বা আমার ওয়াইফের নাম করে ডাকলে আমরা শুনতে পেতাম।
দরজা বন্ধ থাকা সত্ত্বেও। কিন্তু বেশ সেই জন্যই রাত্রির প্রায় ধরুন 12টা 12:30টার পর থেকে মায়ের ঘর থেকে বিভিন্ন রকম শব্দ, চলাফেরার শব্দ, কারোর সঙ্গে কথা বলার শব্দ, এই রকম দিনের পর দিন ঘটতে থাকে। কিন্তু যেদিন একটা অস্বাভাবিক ঘটনা আবার দেখি, একদিন রাত্রিবেলা, ঠিক সময়টা আমি ঠিক এক্স্যাক্ট আমার মনে নেই, আমার মিসেস বাথরুমে ওঠে তো অ্যাটাচ বাথরুম ঠিকই, কিন্তু একটা শব্দ পায় রান্নাঘর থেকে, যে কিছু পড়ে যাওয়ার শব্দ। তো যথারীতি যেটা হয়, একটা মানে জানার আগ্রহ যে কী হলো ব্যাপারটা, সে চুপি চুপি সেই রান্নাঘরে যায়। গিয়ে যেটা দেখে, সেটা দেখার জন্য সত্যি সে মানসিকভাবে প্রস্তুত ছিল না। যে ফ্রিজ থেকে কাঁচা মাংস, মাছ, তারপরে ডিম, সমস্ত কিছু নিয়ে একটা অস্বাভাবিকভাবে বসে তিনি কাঁচা অবস্থায় মাংস খাচ্ছেন। কাঁচা অবস্থায় মাছের, মানে কীরকম বলবো, আমি ঠিক বোঝাতে পারবো না, যেটা আমি পরে গিয়ে দেখি। পরে গিয়ে এই কারণে দেখি, সে ধীরে ধীরে ওই অবস্থায় এসে আমাকে ডেকে নিয়ে যায়, এবং দুজনে যা দেখি সেটা দেখার জন্য, একজন বিধবা মানুষ, প্রথম কথা হচ্ছে যে মাছ মাংস তিনি খেতেন, কিন্তু যে খাওয়ার প্রতি, হ্যাঁ এটা মানতাম, যদি সে খাওয়ার প্রচণ্ড লোভ ছিল সারা জীবন, কিন্তু এই রোগটা হওয়ার পরই এরকম রোগের, মানে লোভের পরিণত হয়। এবং তার সঙ্গে সঙ্গে কাঁচা, একটা মানুষ কাঁচা মাছ মাংস কী করে খাবে, এটা তো অস্বাভাবিক নয়। তো সেটা দেখে আমাদের পুরো যেটা ডাউট ছিল বিশ্বাসে পরিণত হয়, যেটা স্বাভাবিক ঘটছে না আমাদের সঙ্গে, বা কারোর সঙ্গে কোনো স্বাভাবিক ঘটছে না। তো আমরা যথারীতি ডিসিশান নিই যে আমাদের, যেহেতু বুঝতে হবে উলুবেড়িয়ার একটা জায়গায়, তো একে অপরের ঠাকুরমশাই বা ইত্যাদির সঙ্গে চেনা পরিচয় থাকে, এবং আমাদের বাড়িতে কৃষ্ণের বিগ্রহ থাকাতে, তো সেই ঠাকুরমশাইয়ের যিনি পূজা আর্চা করতেন, ওনার সঙ্গে আমরা পরের দিন গিয়ে যোগাযোগ করি। ওনাকে পুরো ঘটনা আমরা A to Z যা কিছু ঘটেছে, হসপিটালে সে মারা গেছিলো, মানে আবার পালস ফিরে পায়, আমরা নিয়ে আসি, তারপর থেকে বাড়ির এরকম অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে, এগুলো সমস্তটাই বলি। তো উনি স্পষ্ট এটাই বলেন যে এটা শুধু পূজা আর্চা করলে হবে না, এটা একজন, উনি এটা বলেন যে এটা কোনো প্রেতাত্মা তোমার মায়ের শরীরে ঢুকে আছে, কিন্তু এটা শুধু পূজা আর্চা বা আমি শুধু পুজো করলে বা একটা হোম করলে এরকম নয়, একজন একটা এই বিষয়ে যে এক্সপার্ট সেরকম মানুষের প্রয়োজন। তো তিনি যথারীতি একজন তান্ত্রিকের খোঁজ দেন আমাদের, তান্ত্রিক গোছিও, মানে ঠিক বলবো না কারণ তার বর্ণনা দিচ্ছি। তো আমরা দেরি না করে, সেই দিন তো যেতে পারিনি, কারণ ঘটনাটা বুঝতে পারছেন এমনভাবে ঘটছে, আমরা ওই ঠাকুরমশাইয়ের কাছে যাই আমার 10 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে, কারণ বাড়িতে তাকে রাখাটা তার কাছে খুব রিস্ক বলে মনে হচ্ছে। তো যথারীতি আমরা নেক্সট দিন ঠিক করি ওই ঠিকানায় আমরা যাব। যথারীতি যেমন ভাবা তেমনি আমরা যাই। তো গিয়ে যেটা আমাদের একটা ধারণা থাকে, তান্ত্রিক মানে বা এই ধরনের মানুষ মানে একটা লাল বস্ত্র বা গেরুয়া বস্ত্র থাকবে, রুদ্রাক্ষের মালা, তাকে দেখে আমরা কখনোই বুঝতে পারিনি প্রথম এতে যে তিনি একজন তান্ত্রিক। একটা সাদাসিধে মানুষ, লুঙ্গি পরেছিলেন, পুজো করছিলেন। তো ওনার ওয়াইফ বললেন যে একটু বসতে। তো আমরা ভেতরের ঘরে গিয়ে, উনি তো ভেতরের ঘরে পুজো করছেন, তো আমরা বাইরের ঘরে গিয়ে বসতে 5-6 মিনিটের মধ্যেই তিনি আসেন। তিনি এসেই তাকে কিছু বলার আগেই আমাদের এটা বলে যে জাস্ট আমি না স্পেল বাউন্ড হয়ে গেছিলাম। আমি মানে কী বলবো তাকে, সবই তো বলে দিচ্ছি যে মায়ের জন্য এসছিস, তো যার জন্য এসছিস সে মা তো আর জীবিত নেই। কতটা প্রথম দিকে জিনিসটা বুঝতে পারিনি। তো উনি বলেন যে আমি যাব, আজই যাব, তোরা আগে চলে যা। তুই তোকারি কেন করে সেটাও বুঝতে পারি না, তবে হ্যাঁ এটা বলতে পারেন যে ওনার এজ বড় হয়েছে, মোটামুটি ধরে রাখতে পারেন একটা ঝট করে দেখলে যেটা বলা যায় ওই 50-এর ঘরের মতন বয়স। তার ফলেই হয়তো বলেছিল হয়তো তুই তোকারি করে না। আর একটা সাধারণ মানুষ একটা মানুষের সঙ্গে কখনো তুই তোকারি করে কথা বলে না। তো যথারীতি উনি যে সময়
আসার বলে কথা বলেছিলাম, উনি সেই অবস্থায় পৌঁছার আমরা উল্টে জিজ্ঞেস করি যে কোনো আয়োজন করে রাখতে হবে কিনা। তো উনি এটা বলেন কিছু আয়োজনের দরকার নেই, আমি গিয়ে আগে দেখি, যদি আয়োজনের দরকার লাগে কোনো কিছু সামগ্রী আমি গিয়ে বলবো। তো যথারীতি উনি যে সময় আসেন, হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যে উনি এটা বলেন যে আমি যদি তোদের বাড়িতে যাই তাহলে খুব তোলপাড় হবে, ফলে গিয়ে যেটা তোদের প্রথম কাজ, যেহেতু এটা তোর মায়ের শরীরে মা আর জীবিত নেই, ফলে তা যখন যদি ঘুমোয় তাহলে হাত আর পা বেঁধে রাখতে। তো কথাটা শুনে একটু খারাপ লেগেছিল। দেখুন সে বিদ্বান মানুষ, এ বিষয়ে তার নলেজ আছে, কিন্তু আমি তো আমার মায়ের শরীরই তো দেখছি না। ছোটোবেলা থেকে যার থেকে জন্ম তাকে এরকম পাগলের মতন বেঁধে রাখাটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু মন শক্ত রেখে যথারীতি গিয়ে দেখি সে ঘুমোচ্ছে। তো সেই অবস্থায় আমরা ঘুম এমনই ঘুম, সেই অবস্থায় আমরা তার দুটো পা এবং দুটো হাত বাঁধি খাটের সঙ্গে। বললে বিশ্বাস করবেন না, উনি ওই তান্ত্রিক গোছের যিনি ছিলেন, উনি যখন বাড়িতে জাস্ট ঢুকলেন, হঠাৎ করে ওনার আমার ওয়াইফ যেটা পরে বলে, উনি মায়ের ঘরে ছিল, আমি ওনাকে নিয়ে উপরে নিয়ে যাওয়ার জন্যে নিচে এসেছিলাম, দোতলায় ঘর ছিল। তো হঠাৎ করে মা জেগে ওঠে এবং যথারীতি আমি ওনাকে ওপরে নিয়ে যাই, এবং যেটা হয় ডাইরেক্ট উনি জিজ্ঞেস করেন কেন এখানে আসা হয়েছে, এবং না হাতে তার কোনো রকম কোনো ত্রিশূল ছিল না, যেরকম হয় না মুভিতে আমরা দেখি, এরকম পুরো সম্পূর্ণ আলাদা। তিনি জাস্ট একটা জামা প্যান্ট পরে এসে খাটের থেকে একটু দূরে বসে ওনাকে জিজ্ঞেস করলেন, আমার দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি বা দেখতেও পাচ্ছি যে মাকে জিজ্ঞেস করছে যে আমরা দেখছি মাকে, কিন্তু জিজ্ঞেস করছে কেন এলি। তো সেখানে অটোমেটিক্যালি যেটা হওয়া উচিত ছিল না, হলো জিনিসটা, সে বলে অনেক দিন ধরে আমি অভুক্ত ছিলাম, অনেক দিন ধরেই ওখানে ঘুরছিলাম। তো যখন দেখি এই শরীরটা মৃত্যুর দিকে যাচ্ছে, আমি ঢোকবার সুযোগ পাই এবং আমি ঢুকে পড়ি। তো এই কথাটা যখন আমরা শুনি, আমি আমার ওয়াইফ, বাচ্চা তো বুঝতেই পারছেন ছেলে খুবই ছোট, তাকে অন্য পাশের ঘরে রাখা হয়েছিল খেলনাপাটি দিয়ে ইত্যাদি, এবং এইখানে ঢুকে আমি তো কারোর ক্ষতি করিনি, শরীর থেকে বলছে আমি তো কারোর সেরকম কোনো ক্ষতি করিনি, আমি আমার মতন খাওয়া দাওয়া করছি, আমি চলছি, তাই জন্য আমি এখানেই থাকবো, এই বলে সে চুপ করে। তারপর যেটা হয়, যথারীতি অনেক কথোপকথন হয় সেই তান্ত্রিকের সঙ্গে। এটা বলে যে উনি তখন আমাদের দুজনকে বলেন যে তোমরা বাইরে বেরিয়ে যাও, আমাকে একা থাকতে দাও। তো প্রায় ধরুন 15-20 মিনিট পরে উনি যখন বেরোন, তখন যেটা দেখি দাদা, যেটা সত্যি সেদিকেও জন্য রেডি ছিলাম না, আমি তখন সম্পূর্ণভাবে ভেঙে পড়ি যে আমার মায়ের মৃতদেহ, হসপিটালে যে মা ভেবে যাকে নিয়ে আসি সে আসলে মা নয়, মা সত্যিকারেরই ওই কোমাতেই একটা ডেথ হয়, যেটা মেশিন সায়েন্সের ভাষায় মেশিন, যেটা পালস আসছিল না, পুরো স্ট্রেট লাইন। এই সুযোগে এই আত্মা, যেটা পরে আমরা শুনতে পাই তার কাছ থেকে, প্রবেশ করে এবং সে ওই হসপিটালে অনেক দিন ধরেই যাতায়াত করে, ঘুরে বেড়াচ্ছে কোনো শরীরের জন্যে। সে প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত এবং এই ধরনের জিনিস, এবং অনেক কিছু বলে সেই তান্ত্রিক যিনি এসেছিলেন যে আর কোনো ভয় নেই, এখানে যেহেতু শরীর ছিল বলেই সে এসেছিল, আর আশেপাশে কোনো তবুও কিছু একটা পুজো দিতে বলে, তিনি নিজে করেন না, আমাদেরই দিতে বলে। বাকি এটা বলে যে এই ধরনের আত্মারা আশেপাশে আমাদের ঘুরে বেড়ায়, কিন্তু সুযোগ পেলেই তারা শরীরে প্রবেশ করে। তো বলে যে এটা তোর মা যখন মৃত হয়, মৃত্যুর 1-2 সেকেন্ডের মধ্যেই সেই আত্মা শরীরে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়, এবং ফলে সে তো শরীরে ঢুকেই ছিল তার শারীরিক যে ইচ্ছাগুলো ছিল, প্রত্যেকেরই তো থাকে, সেগুলো সম্পূর্ণ করার জন্য। তো এই আত্মাটা বিশেষ করে তোরা বেঁচে গেছিস, শুধু খাবার ওপর তাদের লোভটা ছিল,
এবং হ্যাঁ, কোনো রকমভাবে বাধা যদি দিতিস বা আমার সঙ্গে যোগাযোগ না করতিস, তাহলে হয়তো অন্য ধরনের বিপদ হলেও হতে পারত। কিন্তু এটা ভাবতে পারিস তোর মা অমুক দিনে, মানে যে সময়টা ওই দিন ছিল, ওই বাড়ি মৃত হয়ে গেছে, শরীরটা চালনা করেছে এতদিন এই প্রেতাত্মা। ফলে সে উনিও চলে গেছেন। মা প্রায় ধরুন এই ঘটনাটার, যেটা আমার বাড়ি আসার পর থেকে যেটা ঘটে, ধরে রাখতে পারেন 15 দিনের আশেপাশে, মানে 2 সপ্তাহের ঘটনা। মানে 2 সপ্তাহ ধরে যাকে আমি মা ভাবছিলাম সেটা আমার মায়ের শরীর, কিন্তু মায়ের অরিজিনাল যে মা সে আর ছিল না। তো এই ছিল দাদা আমার ঘটনা। অনেক মানে শান্তি নিয়ে আপনার সঙ্গে শেয়ার করলাম, ভয়েস করলাম, লিখতে আমার অসুবিধা হয় বলে। যদি আপনার পছন্দ হয়, আর আপনার সঙ্গে একদিন নিশ্চয়ই দেখা করব এই মাসেই, পাখির জন্যে কিছু দরকার আছে, ফোনও করতে পারি, কিন্তু দেখা করব। যেহেতু এই ঘটনাটা পাঠালাম, আপনার মনে থাকবে যে কে পাঠালো, অথচ চেনাশোনা বলছে। এরপর থেকে যেটা হয়, আমার স্পিরিচুয়াল দিক দিয়ে এবং এই ধরনের প্যারানর্মাল দিক দিয়ে আমি প্রচুর রিসার্চ করি, জানি, পড়াশোনা করি, এবং তার ফলেই ইউটিউবে বিভিন্ন রকম এপিসোডগুলো আমি দেখতে দেখতেই আপনার চ্যানেলটা খুঁজে পাই। এবং প্রথম দিকে আপনার ভয়েসটা যেহেতু মানে একটা সাউন্ড এডিটের ব্যাপার থাকে, বুঝতে পারিনি, কিন্তু যখন 2-1 দিন ধরে যখন ফেস ক্যাম ভিডিও করছেন, তখন পুরোপুরি বিশ্বাস হয় যে আপনি। ফলে ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, এই ছিল ঘটনা, সত্যিকারের খুব মর্মান্তিক ঘটনা। যাকে মানে ভেবে দেখুন, যে মানুষটাকে আপনি ভালোবাসেন, সে মা হোক, বাবা হোক, স্ত্রী হোক, স্বামী হোক, ছেলে হোক, সে তার শরীর আছে, কিন্তু সে যদি অরিজিনাল না থাকে, অন্য কেউ থাকে, তাহলে কী পরিস্থিতি হবে। এখানে ঈশ্বর আর একদিক দিয়ে বাঁচিয়েছেন যে আত্মা, প্রেতাত্মা প্রবেশ করছিল, তার খাবার ইচ্ছে অত্যাধিক মাত্রায়। তবে হ্যাঁ, এটা সত্য করার কথা, বিশেষ করে যারা সুইসাইড করে বা যারা ধরুন এরকম ধরনের মৃত্যু হয় যেটা ডার্ক সাইডে, মানে আমরা মনে করি এটা অন্য ধরনের জিনিস বা অন্যরকম চিন্তা করলেও এই জগৎটা অনেক বড় অন্ধকার। এখানে আত্মা এনার্জি পাওয়ার জন্য, শরীর পাওয়ার জন্য হাহাকার করছে। যদি আপনার ঈশ্বর মানে যারা দেখতে পায়, যারা বুঝতে পারেন, যারা ধরুন এই ধরনের মিডিয়ামের কাজ করে, তাদের কাছে জিনিসটা স্পষ্ট যে এইরকম ধরনের বিদেহী আত্মা হোক, প্রেতাত্মা হোক, অনেক প্রবলেমের মধ্যে থাকে যতক্ষণ না তার মুক্তি লাভ হচ্ছে। এবং তারা অলওয়েজ এই ধরনের হসপিটালে, বিশেষ করে হসপিটালে বা নার্সিংহোমে প্রচুর ধরনের এরকম ধরনের ইভিল হোক বা বিদেহী আত্মা হোক, প্রেতাত্মা হোক ঘুরে বেড়ায়, যারা সুযোগের সন্ধানে থাকে, যেটা এই ঘটনায় দেখা যায় যে কীভাবে সুযোগ পেলেই বডিতে প্রবেশ করবে। তো যাই হোক, সুন্দর একটা ঘটনা আমরা শুনলাম, যেখান থেকে অনেক কিছু শিক্ষাও লাভ করলাম। যেতে যেতে একটাই কথা, যদি এপিসোডটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার নিশ্চয়ই করুন। আপনাদের জীবনে ঘটে যাওয়া যদি কোনো রকম রিয়েল লাইফ এরকম হরর ইভেন্ট থাকে, তো নিশ্চয়ই শেয়ার করুন, ভয়েসও করতে পারেন। একজন দিদি অলরেডি ভয়েস করে রেখেছে একটা সুইসাইডের ঘটনা, কিন্তু পুরোটা আমার শোনা হয়নি বলে আমি সেটাকে রিলিজ করতে পারছি না, বাট এই উইকে রিলিজ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কোনো অসুবিধা হলে নিশ্চয়ই কল করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ভালো কর্ম করে এগিয়ে চলুন। নমস্কার।